তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 7:20 মতন বাজে। আর এত কিছু বলার আগে সবার আগে তোমাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিই যে আমার এই বেড়াতে যাওয়ার ব্লগগুলো ভীষণ ভীষণ লেট করে আপলোড হচ্ছে। তার আগে তোমরা দেখেছো আমার কিছু ডেলি লাইফস্টাইল ব্লগ। তো যাই হোক, নানান কাজের মধ্যে আসলে বেরিয়ে আসার পরপরই এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, বাড়ির কাজ, তারপরে নিজের শরীর অসুস্থতা, নানান রকম কারণে না এই বেড়াতে যাওয়ার ভিডিওগুলো ঠিক মতন আমি এডিটও করে উঠতে পারিনি, আর আপলোড করার তো প্রশ্নই ওঠে না। তারপরে তো আর কিছু কিছু লাইফস্টাইল ভিডিওগুলো আপলোড না করলেও না নিজের মনের মধ্যে কোথাও একটা সন্তুষ্টি বোধ করছিলাম না। তো যাক গিয়ে, আশা করি তোমরা আমাকে ভালোবেসে আমার এই লেটে আপলোড করা বেড়াতে যাওয়ার ভিডিওগুলো তোমরা ভালোবেসে দেখে নেবে। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গ্যাংটকের সেই হোটেলে। এখন কিন্তু ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়ব কিন্তু পেলিংয়ের উদ্দেশ্যে। আর এই একদিনের জন্যই কিন্তু আমাদের, মানে এক রাতের জন্যই কিন্তু গ্যাংটকের আমরা এই হোটেলটা নিয়েছিলাম। আর ব্রেকফাস্টটা তো অবশ্যই কমপ্লিমেন্টারি, আর কালকের ডিনারটাও কিন্তু ছিল কমপ্লিমেন্টারি। অসম্ভব সুস্বাদু ছিল সেই ডিনারটা, কিন্তু কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। ওই যে একটা ভিডিওতে বলেছিলাম, যেহেতু পাওয়ার ব্যাংক আমি ক্যারি করিনি, আমার কাছে যদিও পাওয়ার ব্যাংকটা নেই, আর যার ফলে কি হয়েছে, মোবাইলটা আমি হোটেল থেকে চার্জ করে নিয়ে বেরিয়েছি 100%, আর যখন হোটেলে ঢুকছি তখন কিন্তু প্রায় ও 4% কি 5%-এ চলে যাচ্ছিল। আর মোবাইলটা সেই মুহূর্তে আমি চার্জে বসিয়ে খেতে গেছিলাম। অসম্ভব সুস্বাদু ছিল ডিনারটা। আর এখনের এই ব্রেকফাস্টটা, শ্রীমতীকে তো দেখলে পাস্তা খেতে দুর্দান্ত স্বাদ ছিল জানো তো পাস্তাটা আমিও নিয়েছিলাম। আর পাস্তা দেখে তো আমার শ্রীমতী পাস্তাটাই প্রেফার করলো, আর আমার কর্তামশাই সে তো জ্যাম আর বাটার টোস্টেই ব্যস্ত। আর ব্রেকফাস্ট খেয়ে এবারে রিসেপশনের সমস্ত কাজ মিটিয়ে, আর হোটেলটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর একটা হোটেল, ভীষণ ভালো হোটেল। আর সবচেয়ে বড় কথা, ওই যে বেডরুমের জানলাটা খুললেই যে বাইরের দৃশ্য অসম্ভব সুন্দর। বেড়াতে এসে যদি জানলা দিয়ে আমি প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ না করতে পারি, তাহলে তো সেই বেড়াতে যাওয়ার খানিকটা কোথাও যেন মনে হয় ফিকে পড়ে যায়। আর আমরা ছিলাম কিন্তু এই হোটেলটাতে, হোটেলটার নাম হলো গিয়ে দক্ষ তারানা। হোটেলটা অসম্ভব সুন্দর। তোমরা গ্যাংটকে কেউ আসলে এই হোটেলটায় ভিজিট করতে পারো, কিন্তু একটাই প্রবলেম, এখানে কিন্তু সময় কাটানো, তুমি যদি মনে করো যে গ্যাংটকে এসেছি এমজি মার্গে সময় কাটাবো, সেটা করতে গেলে একটু খরচ সাপেক্ষ হয়ে যাবে। তার কারণ এই হোটেলটা থেকে কিন্তু এমজি মার্গ প্রায় 7 কিলোমিটার দূরে, মানে তোমাকে কিন্তু গাড়ি ভাড়া করেই যেতে হবে এমজি মার্গে। আর আমরা প্রথম যে গ্যাংটকের হোটেলটায় ছিলাম সেখান থেকে কিন্তু এমজি মার্গ ছিল মাত্র ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। আর এখন আমরা কিন্তু বাইরে, হোটেলের বাইরে ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। ড্রাইভারকে বলা হয়েছে, আর ড্রাইভার দেখো চলেও এসেছে। আমরা কিন্তু লাগেজপত্র গুটিয়ে নিয়ে চললাম কিন্তু পেলিংয়ের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে কিন্তু আমরা ফার্স্ট ভিজিট করব বুদ্ধা পার্ক, যেটা কিনা আছে রাবাংলায়। অসম্ভব সুন্দর একটি জায়গা, যেটা কিনা নেট সার্চ করে আমরা দেখেছি, বা আশেপাশে যারা ঘুরতে গেছিল সেরকমভাবে যাদের কাছ থেকে শুনেছি যে সিকিমে গিয়ে রাবাংলা তারা ভিজিট করেছে, তাদের কাছ থেকে যখন শুনেছি, আর তখন কিন্তু আমরা প্ল্যান করেই নিয়েছিলাম রাবাংলা আমরা অবশ্যই যাব, বুদ্ধা পার্কেও যাব। আর সেই বুঝে আমাদের প্যাকেজের মালিককেও বলা হয়েছিল, এবং তিনিও কিন্তু বুদ্ধা পার্ক আমাদের প্যাকেজের মধ্যে রেখেছিলেন। আর রাস্তার দৃশ্য বেশ ভারী চমৎকার ছিল। তো আমরা এখন এসেছি সাউথ সিকিমে, আর এখন যাচ্ছি বুদ্ধা পার্কে। কর্তামশাই গেছে টিকিট কাটতে, আর খুব সুন্দর আমি গড়িয়ে গড়িয়ে পড়ে গেছি। আমি পড়ে যাচ্ছি দেখছে আমার শ্রীমতী, আমার কর্তামশাই, সবাই দেখছে আমি পড়ে যাচ্ছি। যাকে ওরাই আবার টেনে টেনে তুললো। তো চলো আগে যাই। আচ্ছা, এবারে
সিঁড়ি দিয়ে নিচে নেমে ওইখানে যাব। অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু দূর থেকেও অসম্ভব সুন্দর লাগছে একটি মাত্র কারণে, যে একদিক দিয়ে যেমন এই মূর্তিটা দেখা যাচ্ছে, বুদ্ধদেবের মূর্তিটা দেখা যাচ্ছে, ঠিক সেভাবেই তার সাইড দিয়ে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে এটা দেখতে কিন্তু। আর ভেতরে এন্ট্রি নিতে এত সুন্দর একটা পজিটিভ ভাইবস কাজ করছিল না, ভীষণ মনটা শান্ত হয়ে গেছিল। আর খুব হালকা একটা বুদ্ধের স্তোত্র ভেসে আসছিল কানে, এই আওয়াজটাতেই কিন্তু পরিবেশটাকে একদম শান্তও করে দিয়েছিল, আর মনটা না ভীষণ অন্যরকম হয়ে গেল। নেট সার্চ করে জায়গাটার সম্পর্কে জানতে পেরেছি, নিজের চোখের সামনে জায়গাটাকে যা দেখলাম তা কিন্তু অভাবনীয়, অতুলনীয়। জায়গাটাকে কিন্তু নিজের চোখে না দেখলে, নিজের চোখে যদি প্রত্যক্ষ না করতাম, কোনোদিনও কল্পনাই করতে পারতাম না যে রা বাংলার এই বুদ্ধা পার্কটা এতটা সুন্দর জায়গা। তার মধ্যে কিন্তু কানে ভেসে আসছে আমাদের সেই বুদ্ধ স্তোত্র, আর আমাদের কিন্তু আলাদা ফিলিংস একটা জাগছে। তবে জায়গাটা এত সুন্দর, জায়গাটায় যদি আমি এখানে সারাটা সময় কাটিয়ে দিই, বুঝতেই পারবো না যে কখন এই দুপুরবেলা থেকে বিকেল হয়ে গেল। কিন্তু আমাদের যখন ড্রাইভার এখানে নামিয়ে দিলেন, আমাদেরকে বললেন আপনাদের হাতে কিন্তু 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টার মধ্যে কিন্তু এই পুরোটা আপনারা দেখে নিন। কিন্তু 1 ঘন্টা আর কতক্ষণ বলো, 1 ঘন্টার মধ্যে কি এত সুন্দর জায়গা ছটপট করে দেখা হয়ে যায়? আর আবার কবে আসবো তার তো ঠিক নেই। তাই প্রত্যেকটা জায়গা কিন্তু দেখার ভীষণ ইচ্ছা আছে। এই বুদ্ধা পার্কের প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু তার সৌন্দর্যতাটা দেখার ভীষণ ইচ্ছা আছে। আসলে হাতে তো মাত্র 1 ঘন্টার সময়, এই 1 ঘন্টার সময়ের মধ্যেই কিন্তু পার্কটা পুরো ঘুরে দেখে নিতে হবে। আসলে ড্রাইভারেরও তো কোনো দোষ নেই, এখান থেকে তিনি নিয়ে যাবেন আরও একটি স্পটে, আর এখানেই যদি সময়টা বেশি কাটিয়ে ফেলি, তারপরে নেক্সট স্পটটায় গিয়ে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, বা তারপরের স্পটটাতেও কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। আর পাহাড়ে তো দুপুরের পর একেবারে যেন বিকেলটা হাতেই দেখা যায় না, আর বিকেল যদিও বা চোখে দেখা যায়, সন্ধ্যেটা তো দেখাই যায় না, একেবারে রাতের সঙ্গে সাক্ষাৎ হয়। আর রাতে তো সেরকমভাবে কিছুই দেখা যাবে না, কিছুই বুঝতে পারবো না প্রাকৃতিক সৌন্দর্য। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না? বুদ্ধদেবের পেছনে ওই যে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, আমার কিন্তু ভারী চমৎকার লাগছিল। আর যতবার দেখছিলাম কাঞ্চনজঙ্ঘাকে, ততবারই কিন্তু কাঞ্চনজঙ্ঘার প্রেমে পড়ে যাচ্ছিলাম। কিন্তু যেই মুহূর্তে মনে পড়ছিল সেই লাচুং যাওয়ার রাস্তাটা, বাপরে বাপ কি ভয়ঙ্কর রাস্তা। কিন্তু এই যে আজকে যে গ্যাংটক থেকে এই যে এখন আমরা রা বাংলা আসলাম, যে রাস্তাটা একটু খারাপ হলেও কিন্তু বাকি রাস্তাটা খুব ভালো। যত কাছে যাচ্ছি বুদ্ধদেবের মূর্তির এই কাজটায়, যতটা কাছে যাচ্ছি একটা আলাদা অনুভূতি, সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি হচ্ছে। এত সুন্দর পরিষ্কার একটা পরিবেশ, আর আকাশ তো একদম নীল, তার মধ্যে সাদা মেঘটা, তার মধ্যে দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আর সামনে ফাউন্টেনটাও বেশ সুন্দর লাগছে। ফাউন্টেনটা অসম্ভব সুন্দর লাগছে, পরিবেশটা সত্যিই খুব সুন্দর। ঠান্ডাও লাগছে, হাত ফাতগুলো বেশ সুন্দর ঠান্ডা হয়ে রয়েছে হাতগুলো। আর এই যে আমার কর্তামশাই, তোমরা বুঝতে পারছো কি না, এই জলটার মধ্যে যখন সূর্যের আলোটা পড়ছে, একটা রামধনু, মানে রামধনুটা আমরা বুঝতে পারছি, আমি তোমাদেরকে বোঝাতে পারছি কি না জানি না। আসলে এতটা রোদ তো এখানে স্ক্রিনে আসছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না, তাও বোঝানোর চেষ্টা করছি। বেশ সুন্দর লাগছে, জানি না তোমরা কেউ বুঝতে পারছো কিনা। যদি কেউ বুঝতে পারো তো কমেন্ট করে জানিও প্লিজ। অনেকটা কাছে চলে এসেছি, আর এই যে এই সিঁড়িটা দিয়ে এবারে একদম ওপরে আমি উঠবো। আমি তো উঠবো, শ্রীমতীও উঠবে, কর্তামশাই উঠবে কি না বলতে পারছি না, একটু প্রবলেম যেহেতু হয় এতটা উঁচুতে উঠতে, সিঁড়িতে উঠতে। তো চলো এবারে একদম সিঁড়ি দিয়ে উঠি, চলে এসেছি কাছে।
তো চলো আগে ওপরে উঠি। তো চলে এসেছি, একদম উপরে আমি চলে এসেছি, হাঁপিয়ে গেছি। অসম্ভব সুন্দর কারুকার্য, অসম্ভব সুন্দর। তো আমি আর শ্রীমতী ভেতরে গেছিলাম, নামছি। তো ভেতরে ফটো বা ভিডিও করা বারণ আছে। হয়তো লুকিয়ে চুরিয়ে করতেও পারতাম, কিন্তু আমার যেন কোথাও মনে হলো করাটা উচিত না। যেখানে যেটা নিয়ম, সেই নিয়মটা কিন্তু পালন করা একদমই উচিত। চায়না মটরটা কি করলে? আর অসম্ভব সুন্দর ভেতরটা। গৌতম বুদ্ধের জীবনী, ওনার নানান কার্যকলাপ, সে সমস্ত কিছুই আঁকা আছে, লেখা আছে। এখানে তোমরা যারা যারা এসেছো তারা তোমরা নিশ্চয়ই জানো। আর আমার কর্তামশাই নিচে বসে আছে। চলো এবারে এখান থেকে বেরিয়ে তো গাড়ি ধরবো, তারপর দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন কি হয়। কথা জড়িয়ে যাচ্ছে। আর ভেতরটা এত সুন্দর, শান্ত একদম পরিবেশ, ভেতরটা একদম ঠান্ডা। আর আলটিমেটলি কিন্তু আমরা সেই বলতে গেলে পাহাড়ের ওপরেই উঠেছি, একদম ওই টপ অবধি কিন্তু গেছিলাম। ভেতরে ওনার মূর্তিটার পাশ দিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে এরকম ওপরে ওঠা যায়, একদম ওঠা যায়। সেখানেই তার জীবনী, তার কার্যকলাপ, সমস্ত কিছু আঁকা বলো লেখা বলো সব আছে, সেগুলো সব দেখলাম। সেজন্যই বললাম আলটিমেটলি আমরা কিন্তু পাহাড়ের একদম টপেই উঠেছিলাম। যেহেতু পুরোটা চারিদিক দিয়ে ঘেরা বলে অতটা বোঝা যাচ্ছিল না। বেশ ভালো লাগলো, শান্ত একদম পরিবেশ। আর ওই যে বসে আছে আমার কর্তামশাই, ওই যে আমার হিরো বসে আছে, আর আমার শ্রীমতী। তো চলো এরপরে যাওয়া যাক। হা 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 হা, বাহ কি সুন্দর। আর তখন আমি বললাম না পড়ে গেছি, আসলে আমাদের গাড়িটা যেখানে নামিয়েছে আমিও বুঝতে পারিনি যে তার পাশেই একটা সরু ড্রেন মতন আছে। আমিও নেমেছি, নেমে জাস্ট ব্যাক করেছি বা পেছন দিকে হাঁটছি, আর সুন্দর পাটা স্লিপ না কিভাবে পড়ে গেলাম জানি না। কি সুন্দর, আমি বুঝতেও পারছি যে আমি পড়ে যাচ্ছি। আর আমার কর্তামশাই কি সুন্দর পকেটে হাত দিয়ে দেখছে, তার বউ পড়ে যাচ্ছে দেখছে। তবে আমার শ্রীমতী প্রথমে এগিয়ে এসছে আমাকে তোলার জন্য। প্রথমে মোবাইলটা নিল, তারপরে আমার হাতেও ক্যাপটা ছিল সেটাকে নিল, তারপরে সব শেষে আমার কর্তামশাই নামলো আমাকে তোলার জন্য, দু হাত বাড়িয়ে দিয়েছে। যে চেহারাটা একবার পড়লে কি সহজে উঠতে পারে, আর সবার সামনে কি সুন্দর আমি ধুম পটাশ হয়ে পড়ে গেলাম। তবে আমার কর্তামশাই যেখানে যায় সেখানে ধূপ হয়ে পড়ে যায়। জিরো পয়েন্টে গিয়ে আমার কর্তামশাই পড়ে গেছে, আমি পড়িনি, কিন্তু আমি এখানে পড়ে গেলাম কিভাবে আমি নিজেও বুঝতে পারলাম না। যাক গিয়ে এটা একটা স্মৃতি হয়ে রইলো পড়ে যাওয়াটা। তো চলো, কিন্তু ব্যথা পাইনি। কি সুন্দর মজার বিষয়, ব্যথা পাইনি। আরে উঠেছি আর ওখানে সবাই বলছে নালি মে গির গয়া, কি হাসিও পাচ্ছিল। যাক গিয়ে, আর সব কিছুই বেড়াতে গেলে কত কিছু হয়, তো গুরুতর আহত কেউ না হলেই হলো। তো চলো এবারে গাড়ি ধরবো, এবারে দেখি তিনি কোথায় নামান। আর এখন কি 1টা বাজে? কটা বাজে? বাপরে বাপ, টাইম বলতে বলতে সবাই হাঁপিয়ে যাবে। সর্বনাশ, 1:35 বাজে। তো চলো যাই, এবারে যাই। নেক্সট ডেস্টিনেশন আমাদের কি হয়, তো চলো।